This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH বিকেল ৫টা মানে পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, এবার কি রাজ্যেও ডিটেনশন ক্যাম্প? বিপদ কি বাড়ল? অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাদেশি শ্রমিকদের অবৈধ বিদেশিদের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। মঙ্গলবার একটি নোটিশে এমনই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে গতকাল থেকে অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে, যে আইনে বলা হয়েছে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কোনো ব্যক্তির বিদেশি কিনা তা জানতে ফরেনার্স ট্রাইব্যুনালের থেকে মতামত নিতে পারবে কেন্দ্র বা রাজ্য। কোনো ব্যক্তি বিদেশি নন বলে তার দাবির সমর্থনে প্রমাণ দিতে ব্যর্থ হলে বা জামিনের ব্যবস্থা করতে না পারলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়া কোনো বিদেশি যদি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন তবে তাকে ভারতেও প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো বিদেশি ভারতের কোনো পর্বতশৃঙ্গে আরোহণ বা আরোহণের চেষ্টাও করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের আগে বড় বড় লেকচার মারছে, হাতির মাথা ডিটেনশন ক্যাম্প করবে। কোথায় করবে ডিটেনশন ক্যাম্প? সে ডিটেনশন ক্যাম্পে কোথায় রাখবে? ডিটেনশন ক্যাম্প কেন, কিসের জন্য তৈরি করবে ডিটেনশন ক্যাম্প? ভারতবর্ষের সরকার মনে করলো সব বিদেশি আছে আর বিদেশি এসে গেল। আসামে তো ডিটেনশন ক্যাম্প ছিল, কটা বিদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলুন? আমাকে সাধারণ মানুষের দুর্ভাগ্য, এই দুঃসহ যন্ত্রণার শিকার হতে হয়। এগুলো সব নির্বাচনের আগে সারা দেশ জুড়ে বিভাজনের রাজনীতির এগুলো সব নমুনা, আর কিচ্ছু না। প্রথমে মানুষকে সন্দেহ করা, তারপর ডিভোটার করা, তারপর ডিটেনশন ক্যাম্পে ফেলা, তারপর নাগরিকত্বকে তছনছ করে দেওয়া, এবং তারপর আসলে মানুষের অস্তিত্ব এবং পরিচয় তাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে আতঙ্ক সৃষ্টি করানো। এইটা যা আসামে হয়েছে একই প্যাটার্নে সারা দেশেই করার মতন চেষ্টা দিল্লির সরকার আছে আমরা জানি, এবং এটা সারা দেশে করলেও এই টার্গেট গ্রুপ যে আসলে বাংলাভাষী মানুষ তা বোঝার কোনো কারণ নেই। ভারতবর্ষে অনুপ্রবেশকারী উইদাউট কোনো লিগাল সিস্টেমে সে থাকতে পারে না, তাকে থাকতে দেওয়া যাবে না। ধর্মশালা নেই ভারতবর্ষ। তার জন্যে প্রথমে যদি আপনার ডকুমেন্ট, যদি আপনার উপরে সন্দেহ হয়, তার ডকুমেন্ট যখন চেক হবে ততক্ষণ তো, যতক্ষণ চেক হচ্ছে ততক্ষণ তো ও অপরাধী নয়। তার জন্যে একটা ডিটেনশন ক্যাম্প বানানো হয়, ওখানে রাখবে, ওখান থেকে ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হওয়ার পরে যদি সঠিক হয় তাহলে আইন অনুযায়ী তার পুশব্যাক করা হয় কোর্টের মাধ্যমে। কিন্তু যতক্ষণ ওটা ইনকোয়ারিটা না কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো জেলে রাখা যাবে না। এটাই দেশের, পৃথিবীর সব দেশে একই আইন আছে। হিটলারের জামানার পুরো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। প্রথমে ডিভোটার করো, তারপরে নাগরিকত্ব বাতিল করো, এবং শেষে কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষকে কুকুর ছাগলের মতো অবস্থা করে বেঁধে রাখো। এই নির্দেশটাই অগণতান্ত্রিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে পরিষ্কার করে বলেছেন, সিএ, এনআরসির মতো কালা কানুন আমরা যতদিন মমতা ব্যানার্জি সরকারে থাকবে ততদিন এই বাংলার কোনো মানুষকে গায়ের জোরে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো বিজেপি যেন এই দিবাস্বপ্ন দেখা ভুলে যায়। নব্য হিটলার যদি ভেবে থাকে গোটা ভারতবর্ষে হিটলারই রাজ চলবে, হিটলারকে যেরকম শেষ জীবনে করুণ পরিণতি হতে হয়েছিল, তাদের শেষ জীবন হিটলারের মতোই হবে। ডিটেনশন ক্যাম্পের নোটিশে আতঙ্কে বাংলার পরিযায়ী শ্রমিকরা। বাংলার শ্রমিকদের ভিন রাজ্যে বারবার হেনস্থার শিকার হতে হয় অভিযোগ শ্রমিকদের। এর আগে বাংলাদেশি সন্দেহে পুশব্যাকেরও অভিযোগ উঠেছে। আতঙ্কে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। ভয় লাগে এই কারণে, কারণ 7 বছর ধরে আজকে বাইরে কাজ করছে, তখন তো এরকম সমস্ত চালু করা হয়নি, জেলখানা তৈরি হয়নি।
এখন বাংলার বাইরে যারা কাজ করে তাদেরকে বলি জেলখানার মধ্যে রাখতে হবে, এই কারণেই ভয় লাগছে। আগে তো এরকম চালু থাকেনি, এখানে কিছু সেরকম রোজগার করার আয়তান থাকে না, তার জন্য বাইরে যেতে হলো সংসারে চাপে পড়ে। ও গুজবে কান দিয়ে চলবে নাই, বুঝতে পারছো? ছেলেপিলাকে বাইরে না থাকলে ছেলে এখানে সংসার চলবে বলো? এখানে কত টাকা বেতন পাবে? সামনে এখানে বাজারে বেতন নাই, স্থানীয় লোকের এখানে কাজ করলে তাহলে ছেলেপিলাকে কি শিক্ষা দেবে আর নিজের সংসার কি করে চালাবে? পুরোটাই ভয়, একদম মানে পাঠাতেই ভয় লাগছে। বাইরে পাঠাবো কি করে ওটাই ভাবছি, কিন্তু না পাঠালেও তো আমাদের সংসারটা চলবেই নেই। কেন এখানে কিছু কাজ নেই, কি কাজ করবে? এখানে বসে আছে, বসে থাকলে চলবে সংসার? দুটো বাচ্চা, দুটো মেয়ে আছে, মেয়েদেরও তো ভবিষ্যৎ আছে কিছু। সবাই ওই জন্যই মানে বাড়ির লোক সবাই ভয় করছে, কিন্তু তাও বাধ্য মানে যাচ্ছে আর কি, কাজের জন্যই যাচ্ছে। এখানে সেরকম বাঁকুড়াতে মানে সেরকম বেশি টাকার কাজও মিলছে না, তার জন্য সবাই বাইরে দেখছি যায়, 2 পয়সা রোজগার করে আনবো, সেভাবেই যাচ্ছে। বাড়ির লোক সবাই ভয় করছে যে না গেলেই ভালো, এখানেই থাকুক, কিন্তু তাও যেতে হচ্ছে আর কি। 26শে বাংলা অসমে ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্র। ফরেনার্স অ্যাক্টে বদল, 2025-এর আগে ধর্মীয় কারণে আসা অমুসলিমদের পুশব্যাক করা হবে না। অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করা হবে না হিন্দু শরণার্থীদের। ভারতেই থাকতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানরা। আর এই সময়সীমার আগে ছিল 2014-এর 31শে ডিসেম্বর। বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের সুরক্ষা আরও নিশ্চিত হলো। মোদীকে ধন্যবাদ জানিয়ে দাবি সুকান্ত। এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার, আমাদের হোম মিনিস্ট্রি, মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কি করেছেন? ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। তাদেরকে ডিপোর্ট করা যাবে না। এতদিন কি হচ্ছিল? এতদিন 2014 সালের পর যারা এসছিল তাদেরকে ভয় দেখানো হচ্ছিল, বিশেষ করে উদ্বাস্তু, নবশূদ্র, মতুয়া, রাজবংশী থেকে শুরু করে যারা প্রান্তিক মানুষ। প্রথম ভারত মায়ের সন্তান, আমাদের গর্ব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কথা ভেবেছেন এবং সিএ এর মতো অ্যাক্ট পাস করেছেন। একটা ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে। আমি যতটুকু জানি যে সিএ যে আইন সেখানে পরিবর্তন হয়নি, সেখানে 2014 অব্দি ছিল, 2014 অব্দি আছে। কারণ আইন তো কাউরির জমিদারের সম্পত্তি নয়, সেটা পাস করতে গেলে সংসদে পাস করতে হয়, আলোচনা করতে হয়। সিএ আইন পরিবর্তন হয়েছে বলে এখনো অব্দি জানি না। ফরেনার্স অ্যাক্টে যে নিয়ম ছিল, কোনো বিদেশি ধরা পড়লে যা যা করা হতো সেই আইনটা থেকে তাদেরকে মুক্ত দেওয়া হলো, কিন্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো এটা নয়। বিভাজনের রাজনীতি হচ্ছে এবং উল্টো দিকে ডিটেনশন ক্যাম্পের কথা বলা হচ্ছে। এই ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এই বিজেপি শাসিত কেন্দ্র সরকার। হিটলার এরকম করেছিল, ইতিহাস বোধহয় আবার পুনরাবৃত্তি হতে চলেছে, কিন্তু হিটলারের পরিণতি মাথায় রেখে আশা করি বিজেপি সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। হিন্দু শরণার্থীদের স্বস্তি দিয়ে কেন্দ্র ফরেনার্স অ্যাক্টে বদল করায় খুশি মতুয়ারা। ভারত ছাড়া হওয়ার আতঙ্ক আর নেই, দাবি মতুয়া সম্প্রদায়। আতঙ্কের কোনো ব্যাপারই নেই। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 6টি দেশ থেকে যারা এসেছেন, হিন্দু, ফার্সি, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, তারা প্রত্যেকে ভারতবর্ষের শরণার্থী হিসেবে থাকবেন। অতএব এই জায়গায় দাঁড়িয়ে ডিটেনশন ক্যাম্পের কোনো প্রশ্নই থাকতে পারে না। আমরা অনেকটাই ভরসা রাখছি। আমরা যতটুকু জানি, যদি কেউ শরণাপন্ন হয়, শরণাপন্ন তারাই হতে পারে যারা শরণার্থী। তো শরণার্থীদের ডিটেনশন ক্যাম্পের কোনো প্রসঙ্গ আসে না। তো এটা হয়েছে, তার মানে কি যদি এরকম হিন্দু যদি আসে তাহলে ওরা আবেদন করতে পারবে কি ওরা প্রতারিত রয়েছে। আর এটা তো পুরো গোটা বিশ্ব আমরা দেখছি যে চিত্র বাংলাদেশ থেকে লাস্ট 1 বছর থেকে আসছে। আমরা সবাই দেখছি কি কীরকম হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। তো সেই জন্যে এটা 31 ডিসেম্বর 2024 করেছে, এটা খুব ওয়েলকাম স্টেপ। কিন্তু আমরা চাইব কি এর উপরে ইভেন কারেন্টলিও কেউ যদি আসে ওদেরকে এখানে, ওদের হিন্দুদেরকে এখানে স্থান দেওয়ার জন্য আমাদের সীমা সবসময় ওপেন রাখতে হবে।
পুজোর আগে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে ফের আসছেন নরেন্দ্র মোদী, যদিও এখনো প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আরও একবার আপনাদের জানাই, পুজোর আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে যোগ দিতেই তিনি রাজ্যে আসছেন এমনটাই খবর, যদিও তিনি কবে আসছেন মানে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। পরের বড় খবর, শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু। এখনো যোগাযোগ করেননি তৃণমূল বিধায়ক, ক্ষোভে ফুঁসছে মৃত তাজ উদ্দিনের পরিবার। দুর্ঘটনার পর কেন নিয়ে যাওয়া হলো না কাছের নার্সিংহোমে, প্রশ্ন মৃত তাজ উদ্দিনের স্ত্রীর। ময়নাতদন্তের পর মোহাম্মদ তাজ উদ্দিনের দেহ তুলে দেওয়া হলো পরিবারের হাতে। আমি ওনারা খুবই তো মর্মাহত, আমরাও খুবই এই বিষয়টা মর্মাহত। নিশ্চয়ই আমরা যোগাযোগ করব, আমরা মানবিক দিক থেকে পরিবারের পাশে থাকবে। আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন, পাইলটটা হচ্ছে সরকারি পাইলট। আমার সামনে ঘটনাটা ঘটেছে, ইনসিডেন্ট যেভাবে অ্যাক্সিলেটর যেভাবে নিয়ে গেছে, ড্রাইভারের কিছু করার ছিল না। তো গাড়ির কাগজপত্র সম্পর্কে বিষয়ে যদি জিজ্ঞাসা করতে হয়, আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন। পুলিশের উদাসীনতা এখানে একটা কাজ করে। এটা সম্পূর্ণ পুলিশের বিষয়, এই বিষয়টা আমি কোনো কথা বলতে পারবো না, কারণ এটা প্রশাসনিক বিষয়। সেনা ট্রাক চালক, সেনাকর্মীর বিরুদ্ধে 4 ঘন্টায় এফআইআর। পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করতে দেরি কেন করলো? শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু। বাইক আরোহীর মৃত্যুতে পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর। বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ সম্পত্তি নষ্টের অভিযোগ। ফরেনসিক পরীক্ষা হবে পুলিশের গাড়িটির। মেয়াদ উত্তীর্ণ গাড়ি কেন পুলিশের কনভয় ব্যবহার, তদন্ত করে দেখবে পুলিশ, খবর সূত্রে। এবার আইন ভাঙা সেনা ট্রাকের দিনভর গতিবিধিতে নজর কলকাতা পুলিশের। কোন কোন রাস্তায় সিগন্যাল মানেনি সেনার ওই ট্রাক, পুরো রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আগেই চালক সেনাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সিসিটিভি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তাহলে কি দাঁড়ালো? একই আইনে 2 ভূমিকা পুলিশের। সেনা ট্রাক ধরতে তৎপর পুলিশের বিরুদ্ধেই আইন ভাঙার অভিযোগ। পুলিশের বাতিল গাড়ির ধাক্কায় মৃত্যু হলেও বাইক চালকের। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে মোটর ভেহিকলসের বাতিল গাড়ি। বেআইনিভাবে কেন বাতিল গাড়ি চালাচ্ছিল পুলিশ? পুলিশের গাড়ি বলেই কি 7 খুন মাফ, প্রশ্ন উঠছে। আরো অভিযোগ আছে, যেমন পুলিশের গাড়ির কাগজ দেখবে কে, কথা কোথায় বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? ধূপগুড়িতে। ধূপগুড়ি থানার পুলিশের একাধিক গাড়িতে কাগজপত্রের বিস্তর অসঙ্গতি, ফিটনেস ফেল, মেয়াদ উত্তীর্ণ। বিরোধীদের একাধিক অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, ধূপগুড়ি থানা সহ জেলা পুলিশের প্রায় সব গাড়ি বৈধ কাগজপত্র নেই। প্রশ্ন উঠছে, এইসব গাড়ি দুর্ঘটনায় জড়ালে সাধারণ মানুষের প্রাণহানি ঘটলে দায় নেবে কে? পুলিশ সুপার বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিরোধীদের প্রশ্নে সাফাই জেলা তৃণমূল নেতৃত্বের। যারা আইনের রক্ষক, যারা মূলত রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চেকিং করেন, বিভিন্ন মানুষের ফাইন করেন, সেই থানাতেই বিশেষ করে ধূপগুড়ি থানা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার বাদিকে এটা ট্রাফিক গার্ডের অফিস এবং তার ঠিক সামনে রাখা রয়েছে বেশ কয়েকটি পুলিশের গাড়ি। যে গাড়িগুলি 18 নম্বর WB7484 WB74P 2850, এমনকি এমন অনেক গাড়ি রয়েছে যেই গাড়িগুলি কাগজপত্র, ফিটনেস, রেজিস্ট্রেশন সমস্ত কিছু ফেল। স্বাভাবিকভাবে এই ঘটনা থেকে প্রশ্ন উঠতে পারে, যারা রাস্তায় দাঁড়িয়ে আইনের কথা বলেন, আইনের রক্ষকরা, তারা এভাবে বেআইনিভাবে বিভিন্ন গাড়ির কাগজপত্র ফেল থাকা সত্ত্বেও পুলিশ আধিকারিকদের নিয়ে বিভিন্ন অভিযানে যাচ্ছেন। স্বাভাবিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? জলপাইগুড়ি দুর্গ থেকে রনি চৌধুরী, টিভি 9 বাংলা। আজকে সরকারি আধিকারিক থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা তাদের নিজেদের গাড়ির কাগজপত্র ঠিক নেই। কারো গাড়িতে ইন্স্যুরেন্স ঠিক নেই, ইন্স্যুরেন্স ফেল। কারো গাড়িতে পলিউশনের কোনো কাগজ নেই, কারো গাড়িতে ফিটনেসের কোনো কাগজ নেই। একই নাম্বার দিয়ে অনেক গাড়ি চলছে, কারো গাড়িতে নাম্বারই নেই। এই ধরনের কাজ দীর্ঘদিন থেকে পুলিশ প্রশাসন ধূপগুড়ির বুকে করে চলছে। জলপাইগুড়ি জেলায় একই অবস্থা, সারা পশ্চিমবঙ্গে একই অবস্থা। অর্থাৎ যাদেরকে তোলার জন্য দাঁড় করিয়েছে, অর্থাৎ সাধারণ গ্রামের গরিব মানুষ, তার মাথায় যখন হেলমেট থাকে না, পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে ফাইন করে।
তার যার ইন্স্যুরেন্সটা ফেল আছে গ্রামের একটা গরিব মানুষ, তার ক্ষেত্রে আইন প্রয়োগ হয়, আর পুলিশের ক্ষেত্রে আইন প্রয়োগ হবে না। অর্থাৎ যে রক্ষক সেই ভক্ষক এই ভূমিকা পালন করছে। সবারই আইন মেনে চলা উচিত, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। যে বা যারা করেছেন বা এই ধরনের যদি কেউ থাকে, অবশ্যই পুলিশ সে ব্যাপারে তার উদ্যোগের কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন, কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত। সিবিআই এর দায়ের করা নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করল আলিপুর বিশেষ সিবিআই আদালত। জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকায় এখনই হচ্ছে না জেল মুক্তি। এর আগে সিবিআই এর দায়ের করা গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেলেও ধাক্কা খেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা। আদালতে খারিজ কল্যাণময় অশোক সাহার জামিনের আবেদন। এই মুহূর্তে গোটা পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে জানার চেষ্টা করব। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুজয়, দেখো, আলিপুর বিশেষ সিবিআই আদালতে আজকে 3টি মামলায় মোট 75 জনকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, তাদের সমন ইস্যু করা হয়েছিল। প্রত্যেকেই আজকে জামিনের সওয়াল করেন এবং সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি, সেই দুটি মামলাতে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন। আর গ্রুপ সি সিবিআই দায়ের করা গ্রুপ সি মামলাতে সুপ্রিম কোর্ট থেকে আগেই জামিন হয়ে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ফলে এই মুহূর্তে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় সিবিআই যে প্রাথমিক দুর্নীতি মামলা, সেই মামলায় তার জামিন এখনো বাকি রয়েছে। ফলে সেই কারণে তিনি তার এখন জেল মুক্তি হচ্ছে না। এই মামলায় বাকি যারা আজকে আত্মসমর্পণ করেছিলেন তাদের বেশিরভাগেরই আজকে তাদেরকে জামিন দিয়েছে আদালত। কল্যাণময় বন্দ্যোপাধ্যায় তিনি নবম দশমে জামিন পাননি, কিন্তু একাদশ দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতে তার জামিন হয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে 7,000 টাকার বন্ডে তাদেরকে জামিনে মুক্ত করা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়কে যেহেতু নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটি মামলাতে সিবিআই গ্রেফতার করেনি, শুধুমাত্র তার নাম চার্জশিটে রাখা হয়েছিল, সেই কারণে আজকে আদালত তাদের জামিন মঞ্জুর করেছে। এবং একাদশ দ্বাদশ যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতে পরেশ অধিকারী তৃণমূল বিধায়ক এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী তাদেরও জামিন মঞ্জুর হয়েছে। ফলে যারা আজকে আত্মসমর্পণ করেছিলেন 75 জনের মধ্যে 70 জন, তাদের বেশিরভাগেরই আজকে জামিন হয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত থেকে। ধন্যবাদ সুজয়। একটু আগে সুজয় যে কথা জানাচ্ছিল যে জামিন পেলেন বিধায়ক পরেশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী। আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ অধিকারী এবং তার মেয়ের এসএসসি একাদশ দ্বাদশ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ পরেশ অঙ্কিতার। এদিকে এসএসসি নতুন পরীক্ষায় এবার ছবি বিভ্রাট। অনেক পরীক্ষার্থী আপলোড করেননি ছবি ও সই, তা সত্ত্বেও পাঠানো হয়েছে অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীদের আধার বা ভোটার কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া নির্দেশ। 10টার মধ্যে পরিচয়পত্র নিয়ে না পৌঁছলে বাতিল হবে পরীক্ষা। যদিও এসএসসির নতুন নিয়মে উঠছে একাধিক প্রশ্ন। অ্যাডমিট কার্ডে ছবি না থাকলে প্রকৃত পরীক্ষার্থীকে চেনা সম্ভব? আধার ভোটার কার্ডের পুরনো ছবির ভিত্তিতে ত্রুটিহীনভাবে পরীক্ষার্থী যাচাই সম্ভব? পরীক্ষায় অ্যাডমিট কার্ডের বদলে কেন আধার কার্ড, উঠছে প্রশ্ন। সবসময় নিয়ম থাকে যে কোনো ছবি যদি প্লেস করতে হয় আইডেন্টিটি হিসাবে লেটেস্ট ছবি দিতে হয়, এইটাই সাধারণভাবে নিয়ম। এটা যদি আধার কার্ড কেউ তো আর আজ কালকে করেনি, করেছে আজ থেকে 20 বছর আগে। স্বাভাবিক কারণে তার ফেসিয়াল ইন্ডেক্সের অনেক পরিবর্তন হবে এবং আধার কার্ডে যে ছবিটা তোলা হয় তারপরে সেটা প্রিন্ট করার সময় একটু ডিস্টরশন হয়, তারপর দীর্ঘদিন হয়ে গেলে তার ডিস্টরশন হয়। কাজে ফেসটা আইডেন্টিফিকেশন ক্ষেত্রে বহু সমস্যা হবে। হয়তো সেই সমস্যাটা জিইয়ে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে আমি মনে করি। বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি রেখে এই যে ছবি সিগনেচার রাখলো না, একজনের পরীক্ষা আরেকজন দিয়ে চলে আসবে, কিন্তু তার স্কোপ তৈরি করে দেওয়া হবে। সেই জন্যই আসলে এগুলো করাই হচ্ছে, এই নিয়োগ পদ্ধতিটিকে ত্রুটিযুক্ত করার জন্য, দুর্নীতি করার জন্য। দুর্নীতি করলে তো সেক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে, সেটাই স্বাভাবিক। এবং তারা দুর্নীতি যদি করেন ভবিষ্যতে অবশ্যই সেই ধরনের সমস্যা তৈরি হবে। দুর্নীতিগ্রস্ত সরকার থাকলে কি করবেন? তারা তো এই ধরনের কাজই করবে। সরকারটাই তো দুর্নীতিগ্রস্ত, ফলে দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতিগ্রস্ত কাজকর্ম করবেন। এটা তো একটা আমার মনে হচ্ছে পুরো জালিয়াতি পরীক্ষা করানোরই চেষ্টা করা হয়েছে। এবং তার থেকেও বড় কথা, আমি এইরকম নির্লজ্জ সরকার কোনোদিনও দেখিনি, যে নির্লজ্জ সরকার নিজেদেরকে নিজেরা চোর বলছে এবং চোর বলার পর আবার বহাল তবিয়তে ঘুরেও বেড়াচ্ছে। এসে বিএসএফ মিলিটারিকে ভয় দেখানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, অথচ তারই সরকার বলছে তিনি চোর। কেন ছবি আপলোড করা যাচ্ছে না তার কোনো জাস্টিফিকেশন আছে কি? এখনকার টেকনোলজিতে সেরকম তো কিছু নেই।
আমরা এমনিও যখন পরীক্ষা আমাদের ইউনিভার্সিটি এক্সাম হয় তখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড তাতে ছবি দিয়ে সই করেই আসে। অ্যাডমিট কার্ডটাই যদি না, সেখানেই যদি ছবি না থাকে তাহলে কার সঙ্গে কি মিলিয়ে দেখব? আধার কার্ডের ছবির সঙ্গে মানুষের ছবি সবসময় যে মানে ওই মিলিয়ে কিছু আসে পরীক্ষার হলে, পার্টিকুলারলি ওই কম সময়ের মধ্যে, এটা কিন্তু বলা যায় না। এবং আধার কার্ড অনেক আগের হতে পারে। এসএসসি একটি স্বশাসিত সংস্থা, তাদের দিক থেকে যেহেতু এর আগেও অভিযোগ উঠেছে, এবার তাদের আরও বেশি সতর্ক হয়ে পরীক্ষা নেওয়া উচিত। আমার দৃঢ় ধারণা নিশ্চিতভাবে সেই প্রিভেন্টিভ মেজার নেবে। অ্যাডমিট কার্ডে ছবি থাকলে নিশ্চয়ই আরও ভালো হতো, সেটা এসএসসি বিবেচনা করুক। কোর্ট আছে, কোর্টে বিষয়টা যাবে। মামলা তো করছেই, এই রামবামের যৌথ অতৃপ্ত আত্মা, এরা সূর্য পূর্ব দিকে উঠলেও মামলা করছে, পশ্চিম দিকে অস্ত গেলেও মামলা করছে। সুতরাং এটা নতুন কিছু না, এরা সবেতেই মামলা করবে। এই চাকরি খেকোর দল সবেতেই মামলা করবে। এসএসসি এনশিওর করুক। আমরাও চাইছি এই পরীক্ষাটা ফুলপ্রুফ হোক, যাতে এই পরীক্ষা নিয়ে আর কোনো অভিযোগ না ওঠে। বেলাগাম অর্জুন সিং, ব্রাত্য বসুকে ফেলে পেরানোর হুমকি। বিধানসভায় সেনা নিয়ে ব্রাত্যর মন্তব্যের পাল্টা হুঙ্কার অর্জুন সিং এর। বিজেপি নেতার দাবি, তিনি বিধানসভায় থাকলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেখে নিতেন। সেনার তরফে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে 1971 সালে ঢাকায় পাক সেনাবাহিনীর গুলির করার বিষয়টির তুলনা টেনে আনেন ব্রাত্য বসু এবং তাতেই বিতর্ক দানা বাঁধে। গর্জে ওঠেন শুভেন্দু সহ অন্য বিজেপি বিধায়করা। আর এদিন হুঙ্কার অর্জুন সিং এর। ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের, ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, পেটাতাম ধরে। ব্রাত্য বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কি তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। ফেসবুকে যদি আপনার কাউকে পছন্দ হয়, দেখবেন আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। অর্জুন সিং আজকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, পাঠিয়ে বললো যে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। কারণ অর্জুন সিং এর ট্র্যাক রেকর্ড বলছে, অর্জুন সিং যাদের যাদের কুৎসিততম গালিগালাজ করেন, অর্জুন সিং তারপরে তাদের সামনে বসিয়ে বলেন ইনি আমার নেতা। আজকে যখন অর্জুন সিং ব্রাত্য বসুকে এই ধরনের কথা বলছে, আপনি বুঝতে পারছেন যে আগামী দিন খুব তাড়াতাড়ি ও তৃণমূলে যোগদানের আবেদনপত্র নিয়ে আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসে গান গাইতে গাইতে কালীঘাটে বা ক্যামারটিতে আসতে চলেছে। নজর এড়াতে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন। গ্রামীণ ব্যাংকে দুর্নীতির অ্যাকাউন্ট খোলেন টিএমসি বিধায়ক। ইচ্ছে করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এড়ান জীবন কৃষ্ণ, খবর ইডি সূত্রে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সন্দেহজনক লেনদেন হলে নজরে পড়ার সম্ভাবনা। সন্দেহজনক লেনদেন হলে এফআইইউকে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। পরিকাঠামো না থাকায় সেই কাজ সম্ভব নয়। গ্রামীণ ব্যাংকে সুযোগ বুঝে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন জীবন। ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমেই দুর্নীতির লেনদেন জীবনের, খবর সূত্রের। গ্রামীণ ব্যাংকের স্ত্রী ও নিজের নামে 4 অ্যাকাউন্ট জীবনের। 2017-2018 অর্থবর্ষে খোলা হয়েছিল অ্যাকাউন্টগুলি। জীবন এবং তার স্ত্রীর নামে এখনো 12 অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি, খবর সূত্রে। নজর এড়াতে গ্রামীণ ব্যাংকের দিকেই নজর ছিল জীবন কৃষ্ণের। সেখানেই অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন। গ্রামীণ ব্যাংকে দুর্নীতির অ্যাকাউন্ট খোলেন তৃণমূল বিধায়ক। ইচ্ছে করেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এড়ান জীবন কৃষ্ণ, খবর ইডি সূত্রে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।